আমরা আজ একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা দেখলাম আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব কে এম নুরুল হুদাকে মানে কিছু মানুষ গিয়ে তার বাড়িতে প্রবেশ করে তাকে ধরে বের করে জোর করে তাকে তার গলায় জুতোর মালা পরিয়ে দিল এবং সেখানে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেল। তো দেখেন, একজন প্রবীণ মানুষ যিনি দীর্ঘদিন বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ একটি সাংবিধানিক পদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করলেন, তার প্রতি যে আচরণ করা হলো এটাকে শুধু দুঃখজনক বললেই কি শেষ হয়ে যায়? কি মনে হয় আপনার? শুধু দুঃখজনক বলবো, এটা কেলেঙ্কারি। এবং এই একটি ঘটনা এবং এর থেকে আমাদের দেশে যে আরও ঘটছে এরকম, যেটাকে আমরা মব সন্ত্রাস বলছি বা কেউ মব জাস্টিস বলছে, সেটি দেশে একটি বিরাট সমস্যা তৈরি করেছে। এটা দেশের ভাবমূর্তির জন্য, সামাজিক স্থিতি শৃঙ্খলার জন্য এবং ভবিষ্যতের জন্য, এবং বিশেষ করে সরকার যে এর প্রতি এমন একটা নমনীয় মনোভাব গ্রহণ করেছে, প্রথম দিকে দেখেও দেখতো না, পরে শুধু বলে যে এটা কাম্য নয়, বা এটা একটা বিবৃতি দিয়েই শেষ, বা তারপরে বলছে যে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরে কেউ ধরা পড়ছে না ইত্যাদি। এই সাবেক সিইসির গ্রেপ্তারের যে বিষয়টা আপনি বর্ণনা করলেন, প্রথমত অপরাধী হোক, আসামি হোক বা যেই হোক, শারীরিক আঘাত করা, আক্রমণ করা সোজাসুজি একটা ফৌজদারি অপরাধ, এবং এটা তো ঘটে আসছে। এটা তো আরও বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রেও তো ঘটেছে। কিছুদিন আগে ধানমন্ডিতে একজন প্রকাশক তার বাড়িতে গিয়ে এরকম করলো, এবং কিন্তু সেখানে হলো যে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় তার বাসায় ঢুকতে পারেনি আর কি, পারেনি। কিন্তু ঘটনাটার সময় যারা সেটা করতে গিয়েছিল তারা কিন্তু পুলিশের উপরও হুমবিতম্বি করছিল, এমনকি বলছিল যে ওর বিরুদ্ধে মামলা নাই, মামলা আমি দেবো, আপনি ধরেন এবং নিয়ে চলেন থানায়, তারপরে মামলা। এই যে ব্যাপারটা এখন আমরা তো দেখছি যে 10 মাস ধরেই এটা চলছে। আমি 10 মাস বলবো এই জন্য যে মব শব্দটার মানে হচ্ছে বিশৃঙ্খল জনতা। তো বিশৃঙ্খল জনতাও তো নানান রকম। আমাদের দেশে হাঁটুরে কিল বলে একটা কথা আছে। ধরুন কেউ পকেট মারতে গেল, কেউ চুরি করে ধরা পড়লো, সেখানে ওই হাঁটুরে কিলে তার প্রাণ নাশ ঘটে গেল। এটা একটা সামাজিক, এবং তারপরে তার আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু আমরা এইখানে যেটা দেখছি, গত 10 মাসে সম্প্রতি আইন সালিশ কেন্দ্র তারা বলেছে 10 মাসে 174 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। কেমন এই ঘটনায়? তা আমি এটা বলছি যে এটা সাধারণ মব না। মবটা সাধারণত আমরা দেখেছি যে এটা একটা স্বতঃস্ফূর্ত হয়, যেটা আপনি বললেন যে পকেট মারলো, আচ্ছা তাকে ধরে কিলিয়ে দিল, পিটিয়ে দিল, ই করলো। এটা এক ধরনের পরিকল্পিত মব, অর্থাৎ প্ল্যান করেই। যে দেখবেন আপনি যে দুদিন আগে পত্রপত্রিকায় এরকম নিউজ উঠলো যে সাবেক নির্বাচন কমিশনাররা কোথায়, বা প্রধান নির্বাচন কমিশনাররা কোথায়, যারা শেখ হাসিনাকে স্বৈরাচারী হতে বা ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে। আপনি কিন্তু খেয়াল করবেন যে এগুলো কিন্তু পত্রিকায় প্রথম নিউজে উঠেছে, এবং তারপরেই দেখা গেল যে ওনার বাড়িতে। এইটা আমার খুব স্পষ্ট মনে আছে। আমি বলবো যে আরো উপর থেকে 16ই জুনের একটা খবর ছিল যে সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে গত 3টি নির্বাচন, জাতীয় নির্বাচন যে ব্যাপক কারচুপি এবং বিনষ্ট হয়েছে, সে ব্যাপারে তদন্ত করার জন্য সরকার একটা কমিটি গঠন করবে। তারপরে কয়েকদিন সেটি নিয়ে কোনো কথা নাই। তো সেই খবরটা বেরোলো কেমন করে? প্রথম সরকারের তরফ থেকে এটা বেরোলো 3 জন যেটা হবে। তারপরে একটা পত্রিকায় খবর বেরোলো এই 3 জন কোথায় কোথায় থাকে তাদের বাসার ঠিকানা দিয়ে বের হলো। কেমন? তারপর একটা খবর বেরোলো যে এদের বিরুদ্ধে মামলা করা হবে, এবং
বিএনপির একজন লোক মামলা করলো এবং সে লোকজন নিয়ে গিয়ে এই নুরুল সাহেবের বাড়িতে এই ঘটনাটা ঘটালো। আমি 10 মাসের কথা বলছিলাম এরকম যে আমি মনে করি যে 5ই আগস্ট থেকে শুরু হয়েছে, গত সরকারের পতনের পর মুহূর্ত থেকে শুরু হয়েছে এইভাবে যে আমি গণভবন লুটতরাজটাকেও একই পর্যায়ে হ্যাঁ একই পর্যায়ে ফেলবো। এবং তারপরে আপনার বঙ্গবন্ধুর ভাস্কর্য বাসভবন। ঢাকাতে, পরে বঙ্গবন্ধুর বাড়ি ইত্যাদি। এই সময় আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করেছিলাম 5 তারিখে সরকার পতন হয়, আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু প্যারিস থেকে আসেন 8 তারিখে। তিনি যখন প্যারিস থেকে আসছিলেন তখন একটি ব্রিটিশ মিডিয়া তাকে জিজ্ঞাসা করেছিল বঙ্গভবনের কথা। তিনি যে জবাবটা দিয়েছিলেন তা হচ্ছে, হ্যাঁ আমি শুনেছি যে এরকম ঘটেছে, তবে বিগত সরকার এত বেশি অন্যায় করেছে যে এটা জনরোষের ক্ষেত্রে এরকম ঘটে থাকতে পারে। তাহলে ওটাকে বললেন জনরোষ। এবং 8 তারিখে আসার পরে একটি ভারতীয় মিডিয়াকে তিনি বলেছিলেন এই মুক্তিযুদ্ধের ভাস্কর্য, তারপরে 32 নম্বর, এগুলি সম্পর্কে একটি প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন এটা তাকে জিজ্ঞাসা করুন, তাকে মানে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করুন, তিনি জানেন তিনি কি কি করেছেন, এরকম একটা জবাব দিয়েছিলেন। আমি তখনই একটু চমকে গিয়েছিলাম যে এর মধ্যে কিন্তু এক ধরনের একটা অনুমোদন প্রকাশ পেয়ে যায়। তিনি পুরো দেশের দায়িত্ব নেওয়ার পরে তিনি বলতে পারতেন যে জনগণ বিক্ষুব্ধ হয়ে এটা করছে, জনগণের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু এটা করা ঠিক না, আমি জনগণকে শান্ত থাকতে বলছি। এই কথা, এই আবেদন যদি তিনি করতেন তাহলে পরপর এতগুলো ঘটনা সম্ভবত ঘটতে পারতো না। কাজেই আমরা বলবো যে এটা পরিকল্পিত। আবার পরিকল্পিতর মধ্যে দেখুন, এক সময় হলে তৌহিদে জনতা, মানে কোনো ধর্মীয় বিষয় হলে, মাজার ভাঙ্গা হলে বা নারীর পর্দা বিষয়ে কোনো উত্তেজনা সৃষ্টি করতে হলে বা রোজা রাখিস না কেন বেটা, এরকম উত্তেজনা সৃষ্টি করতে হলে তৌহিদি জনতা। পরে দেখা গেল যে এর মধ্যে যে ছাত্ররা জুলাই আগস্ট আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকে জড়িত, নাগরিক কমিটির লোকে জড়িত, এনসিপির লোক জড়িত, এবং এনসিপির লোক একাধিক ঘটনা ঘটানোর পরে সেনাবাহিনী প্রধান একটু কড়া কথা বলেছিলেন যেটা আর সহ্য করা হবে না। আর রংপুরে আপনার যে জাতীয় পার্টির হ্যাঁ ওনার বাসায়, প্রধানের বাসায় এটা হওয়ার পরে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা গিয়েছিলেন, সেখানে সার্জিসও গিয়েছিল, সেখানে এই ঘটনার পর দেখা গেল যে ওরা একটু পেছনে সরে গেছে। পরে আসলো বিএনপি, আপনি যে ঘটনা দিয়ে শুরু করলেন সেটা বিএনপি। এটা কেমন হলো ব্যাপারটা? তাহলে রাজনৈতিক মহল, রাজনৈতিক গ্রুপগুলি, শক্তিগুলি, তারা এই মব তাণ্ডব করছে। এরকম একটা বাংলা শব্দ বের করেছে, এটা হলো দঙ্গল। তো এটা দঙ্গল তাণ্ডব, এটা ইংরেজিতে ওরকম মব জাস্টিস মানে কি? জাস্টিস মানে বিচার, মানে মব মানে জনগণ আইনের ধার ধারলো না, মনে করলো আবেগবশত বা ঘৃণাবশত একজনকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়ে দিল, এটাকে মব জাস্টিস বলে। ইংরেজিতে একটা মব লিঞ্চিং বলে শব্দ আছে, সেটা হচ্ছে যে মেরে ফেলা হয় একদম, যখন মেরে ফেলা হয় তখন এটা বলে মব লিঞ্চিং বলে। এটা মধ্যযুগে এরকম ঘটতো। তো আমাদের আমরা খুব একটা বড় রকম বিপদের সামনে পড়ে গিয়েছি, এবং বিশেষ করে সরকার যে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং সর্বশেষ ঘটনার পরে 2 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ, তারা প্রথমে একটু নরম ভাষায় নিন্দা করেছেন, তারপরে বলেছেন যে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে পুলিশের সামনে হলো। আমি তো মনে করি যে ওই পুলিশ প্রায় 1 ঘন্টা ধরে এই ঘটনাটা ঘটেছিল, তো আমি তো মনে করি যে পুলিশের বিচার হওয়া উচিত অবশ্যই। পুলিশ তো এটা ওইভাবে করতে পারে না, বেআইনি। সুতরাং এই বিপদ থেকে আমাদের এক্ষুনি রক্ষা পাওয়া দরকার। এর সুদূর প্রসারী সামাজিক তাৎপর্য আছে। আমরা ভবিষ্যতে এ ধরনের উচ্চ পদে কোনো ভদ্রলোক চাকরি নিতে চাইবে না, কেমন? এ ধরনের সংকট হতে পারে। আর যে সংকট হতে পারে যে কিছুতেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাচ্ছে না, কাজেই এক্ষুনি এটি থামানো দরকার। আপনাকে ধন্যবাদ মঞ্জু ভাই, আপনি যথার্থই বলেছেন। আইনের শাসন, আসলে আইনের শাসনের বিকল্প আইন নিজের হাতে তুলে নেওয়া নয়। আমরা আশা করি এই যারা আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়ে আইনের শাসন নিশ্চিত করার দিকেই অগ্রসর হবে সরকার।